সেই চোরের যেটা সাক্ষী থামেনি। বাটপারকে এখন কেন মানে চেয়ারম্যান করা হলো? যদি সেটা সেটা এখন বাংলাদেশ ব্যাংকে যিনি চাকরি করেন না কেন ওই সময়ে আসলে তাদের সকলকে চোরের সাক্ষী বলতে হবে। ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন যে এই লোক তালুকদার, তার আগে যিনি ছিলেন, তার আগে যিনি ছিলেন, এরা সকলেই তো এই চুরি চামারিতে সাহায্য করেছেন। এবং গভর্নর থেকে শুরু করে একদম নিচের দিক পর্যন্ত যারা এই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলিকে তদারক করেন তারাই তো এই লুটপাট তাহলে আপনিও দেখেছেন কি চোখের বিরোধী সামনে। দলের মতো একটা সরকারের লোক এই ছিলেন নিয়োগের সুর, সমালোচনা করেন? সুর নামে একটা লোক ছিলেন, হুম, এসকে এসকে সুর। সুর। হুম, ওই লোকের বক্তৃতা শুনলে আপনার মনে হবে উনি একেবারে একটা মানে ভাজা মাছ উল্টানো তো দূরের কথা, মাছ ভাজতেই জানে না। কিন্তু এই লোক মাছের কাঁটা সহ চিবিয়ে খেয়ে ফেলার মতো ধুরন্ধর এবং দুর্নীতিগ্রস্ত। এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এনবিএফআই গুলি লুট হয়েছে, যার মধ্যে এই ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস ফিন্যান্স এরা আছে। এই নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলি তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে লুট হয়েছে। তিনি যে ঘুষ খেয়েছেন এই সাক্ষী দিয়েছে একটি ছেলে, ওখানে চাকরি করতো ইন্টারন্যাশনাল লিজিং এ। কিন্তু এসকে সুরের কিছু হয়নি সেবার। হুম। মানে এখনো যদি তাদেরকে নিয়োগ দেয়া হয়, মানে যেটি বিরোধী দল যার সমালোচনা করছে, চেয়ারম্যান, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করার সমালোচনা করছে খুরশিদ আলমকে, আপনি কি তার সমালোচনা করবেন? মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমি তার সমালোচনা একটা করব মানে রাজনৈতিক কি, নিয়োগ, আমি সেটির একটা সকল একটা ফ্ল্যাট যে কোনো সমালোচনা আছে। অনিয়ম, যে জি। কোনো অনিয়মের সমালোচনায় আমরা করব। এই জন্য করব যে অনিয়ম, নতুন অনিয়ম পুরনো অনিয়মকে আরো প্রতিষ্ঠিত করে। এখন ওই সময়ে যারা বাংলাদেশ ব্যাংক পরিচালনা করেছেন তাদের কাউকে আমি মনে করি, বা আমার মতো আর অনেকে মনে করেন, যে আর আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট করা উচিত না। এই জন্য উচিত না যে তারাই তো এই ব্যাংকিং খাতটাকে এইভাবে নষ্ট হতে দিয়েছেন। যারা বৃহৎ তদারককারী প্রতিষ্ঠান, রাষ্ট্রের ব্যাংক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে বসে থেকে এই লুটপাটগুলি হতে দিয়েছেন, তাকে যদি আরেকটি লুটপাটের জায়গাতে নিয়োগ করা হয়ে থাকে তাহলে নিয়োগ যারা করেছেন তারা সেটার উত্তর দিবেন। আমি মনে করি যে এই ধরনের নিয়োগগুলি অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে, এটাই স্বাভাবিক। এরকম আরো বহু নিয়োগ আছে অন্তর্বর্তী সরকারের সময় হুম। যেগুলিকে এই সরকার সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমি মনে করি এই জিনিসগুলি ভবিষ্যতে এই সরকারের বিভিন্ন ভূমিকাকে, ভালো ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করবে। এবং শুধু তাই না, একটা সময় যদি এরকম নিয়োগ আরো চলতে থাকে বা এই নিয়োগগুলি থেকে যায়, তাহলে উদরপিণ্ডি বুধের ঘাড়ে চাপবে। জি। এবং বহু তাহলে কি আপনি মনে করছেন ইসলামী ব্যাংক ইস্যুর সমাধান সামনে আমরা দেখতে পাচ্ছি না? মানে যদি আবারও ধারাবাহিকতা দেখি, না, এস এই আলম প্রশ্নটা আওয়ামী লীগ আপনি, আমলে চোর চুরি হলো, তারপরে বাটপাড়ির হাতে গেল, মাঝখানেও দখলের অভিযোগ না, জামাত ইসলামের আওয়ামী লীগ বিরুদ্ধে। আমলে চোরের পরে বাটপারের হাতে না, যায় না, নাই। আওয়ামী লীগ আওয়ামী লীগ আমলে একই চোর, সাথে চোর, এখন চোরের সাক্ষী আওয়ামী লীগ বাটপার। একই সাথে চোর। হুম, না, আওয়ামী লীগ একই সাথে চোর, চোরের সাক্ষী বাটপার, বাটপারের মাসতুতো ভাই, শীতকাটা চোর, ডাকাত এবং জঘন্য ধরনের যত চুরি সংক্রান্ত বিষয় আছে সব একা আওয়ামী লীগ। হুম, আওয়ামী লীগ যদি 99% হয়ে থাকে তাহলে বাংলাদেশের বাকিরা মিলে 1%। হুম। মানে ওই সময়কার চুরির দায় আওয়ামী লীগ এড়াতে পারবে না। আপনি যাদেরকে চোরের চুরির সাক্ষী, দায় আওয়ামী লীগ এড়াতে পারবে না। সেই এই দায় তাদের যে থাকবে। ব্যাংক চুরি হয়েছে, হুম, ব্যাংক যে চুরি হয়েছে এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দায়। হামের দায় যেমন ইনুসের, হুম। ব্যাংকের দায় আওয়ামী লীগের। একদম স্পষ্ট। কিন্তু আপনি যে বলছিলেন যে সেই সময় যারা বাংলাদেশ ব্যাংকে ছিল সবাই চোরের সাক্ষী বাটপার, এখন সেই চোরের সাক্ষী বাটপারকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, আমি ওই অর্থে বলছিলাম। মানে তাহলে এর সমাধান কি সামনে আপনি দেখতে পান? মানে মনে হচ্ছে যে আমি সামনে। আপনাকে বিষয়টা একটু বুঝিয়ে বলি, দেখেন, যখন আপনি অন্যায় ভাবে হোক ন্যায় ভাবে হোক এমন টাকার অধিকারী হতে পারবেন যে টাকা সাধারণভাবে কোনো মানুষের পক্ষে বাংলাদেশের মতো দেশে আয় করা সম্ভব না। এটা আমেরিকাতে হয় বিল গেটস হওয়া যায়, বাংলাদেশে বিল গেটস হওয়ার সোজা কথা না। কারণ বাংলাদেশের সেই বাজার নাই, হুম, বাংলাদেশের সেই পণ্য নাই, বাংলাদেশের সেই শক্তি নাই, বাংলাদেশের যে টাকা সেই টাকার সেই মূল্য নেই। ফলে আপনি বাংলাদেশে বসে বিল গেটস হতে পারবেন না। এটা হতে গেলে আপনাকে বিদেশে যেতে হবে। হুম, এটা বাংলাদেশের পক্ষে সম্ভব না, কারণ বাংলাদেশের অর্থনীতি এরকম একক শক্তিশালী বা একাধিক এরকম শক্তিশালী অলিগার্ক বলেন বা মনোপলি ব্যবসায়ী বলেন অথবা এরকম জেফ বেজোস কিংবা ইলন মাস্ক, এটা বাংলাদেশের অর্থনীতি এই বাংলাদেশের অর্থনীতিতে এরকম এসালম হওয়া লোকের জন্য সম্ভব। তৈরি না। হ্যাঁ, তাই তো আপনি বুঝতে হুম, পেরেছেন। হুম, ফলে হুম, বাংলাদেশের মতো দেশে বা এরকম দরিদ্র দেশে যখন এই ধরনের হাজার হাজার কোটি টাকার মালিক হতে গেলে আপনাকে লুট করতে হবে। এবং সেই হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছেন তারা লুট করেছেন। আর টাকাগুলি যারা লুপাত্রে দিয়েছেন সেই তদারককারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, তারা তো দায় এড়াতে পারবে না। এবং ঘটনাটা কি ঘটেছে, এই নিয়োগগুলি যে শুধুমাত্র ব্যাংকে হয়েছে বা এই সরকার ব্যাংককে সামনের দিকে নিয়ে যাচ্ছেন ব্যাপারটা তা না। বিভিন্ন জায়গাতে অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত কিছু লোক আছে, তাদেরকেও আসলে স্ক্রুটিনি করা দরকার ছিল। কিন্তু যে কোনো কারণে হোক সরকার হয়তো কিছু কিছু জায়গাতে মনে করেছেন যে যারা উপযুক্ত লোক তাদের উপর আস্থা রেখেছেন, কিন্তু এই আস্থা রাখার বিষয়টাকে
আমার মনে হয় যে সরকারকে পুনর্বিবেচনা করতে হবে। হুম। কেননা আবার এরকম অভিযোগ উঠছে যে এস যারা আলমকে আবার একবারে সুবিধা অনলাইন দিতেই দিতে গেছেন, এস আলমকে আবার সুবিধা দিতেই এরকম প্রক্রিয়া। আপনার কি এরকম মনে হয়? ও যে কথাটা ছিলাম আমার মনে পড়েছে, আচ্ছা। সেটা হচ্ছে আপনি যখন বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতি যেটা আমি বলছিলাম একটু আগে, যে এরকম বিশাল পুঁজিকে আসলে একটা জায়গাতে অ্যাকুমুলেটেড হওয়া বা বিশাল পুঁজি একটা জায়গাতে জড়ো হওয়া, এরকম অর্থনীতি বাংলাদেশের না। যেমন ধরেন আমাদের বাজেট হচ্ছে 9 লক্ষ কোটি টাকা, এর চাইতে ইলন মাস্ক বড়লোক, এর চাইতে বিল গেটস একাই বড়লোক, এর চেয়ে জেফ বেজোস বেশি বড়লোক। এরকম বাংলাদেশের টোটাল অর্থনীতির চেয়ে ধনী ব্যক্তি বা পৃথিবীতে আছে। দরিদ্রের দেশে মানুষ কেনা বেচা সবচেয়ে সোজা। ফলে বিভিন্ন ক্ষমতাবান লোকদেরকে কেনা যায়, অথবা কাউকে কাউকে টাকার বিনিময়ে শুধু আপনার স্বার্থ রক্ষা করবে এই জন্য বিভিন্ন পজিশনে বসিয়ে দেওয়া যায়। এমনকি আপনি জানবেনও না যে এই লোকটা যে এই পরিমাণ টাকা খরচ করছে বা প্রভাব বিস্তার করছে, এই টাকা বা এই ক্ষমতার উৎস কি। তাহলে এরা নানান ধরনের ব্যক্তিদেরকে ফিরে আসার জন্য বিভিন্ন জায়গাতে প্রথমে বসাতে শুরু করে, এবং সেটা যখন বসানো শেষ হয় তখন তারা ফিরে আসে। যেমন একাধিক পালিয়ে যাওয়া ব্যবসায়ী বাংলাদেশে ফিরে এসে তাদের ব্যবসা শুরু করেছে। এবং সেইখানে আমি একজনকে চিনি, যিনি আমার সামনে একটা ব্যাংক থেকে আঙ্গুঠা, বলে না যে আঙ্গুলের ছাপ, এখন তো সবাই উর্দুতে কথা বলে, হ্যাঁ, এই জন্য আমি এক ধরনের বিদ্রুপ করার জন্য বললাম যে 2 হাতে এই স্ট্যাম্প প্যাডের বেগুনি কালি লাগিয়ে এইভাবে এইভাবে ছাপ দিচ্ছিলেন, এবং উনি আমাকেই বললেন যে নিলাম 175 কোটি টাকা। আমি গিয়েছিলাম তার কাছে একটা চ্যারিটেবল প্রতিষ্ঠানের জন্য সামান্য কিছু সাহায্য চাইতে, যে আপনি হয়তো অনেক দান খয়রাত করেন, আমাদেরকে কিছু একটা খুব চ্যারিটেবল প্রতিষ্ঠান গরিব ছাত্রছাত্রীদেরকে পড়ায়। আমি আর বলার সাহসই করলাম না, আমি ওখান থেকে বেরোয় গেলাম। কারণ আমি যেভাবে দেখলাম যে উনি 2 হাতে কালি লাগিয়ে এভাবে ছাপ দিচ্ছেন আর বলছেন যে 175 কোটি টাকা নিচ্ছি, আমি আজকে শুনলাম তিনি ফিরে এসেছেন। কে তিনি? অতএব যেই হোক, আমি নাম না বলি, কিন্তু ওর দরকার কি? মানে আপনি নাম তো বললে বুঝতে তার পারেন, দুই তার হাতে কথা, আঙ্গুল, হ্যাঁ তার দুই কথা। দুই আঙ্গুলে 2 আঙ্গুলে কালি লাগালে এরা 175 কোটি টাকা নিতে পারে, আর আমাদের মতো দরিদ্র লোকদের টাকা এসালাম চুরি করে নিয়ে যায়। অন্তর্বর্তী সরকার সেটা ফেরত দিবে বলে, কিন্তু তারপরে দেয় না, এবং এই সরকারও সেটা নিয়ে টালবাহানা এই করছে। নাম বললে অতএব চাকরি আমরা, থাকবে না, এই আপনি এই তো বুঝতেই এই জন্য পারছেন। যে কেউই আসলে নামগুলো বলেন না, যে সবাই এত না, নাম পাওয়ারফুল। আর এখন আপনি কিভাবে বলবেন? আপনি নাম কিভাবে বলবেন? আপনি তো বুঝতেই পারছেন এরা সব বিচারের ঊর্ধ্বে নিশ্চয়ই, চলে জি জি গেছে। জি হ্যাঁ। জি। সেটা সেটাই অনেকটা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা নাম বলি বা না বলি, এদেরকে পালাতে হবে, আবার আরেকবার পালাতে হবে। যারা এগুলা করেছে আবার ফিরে এসেছে ঠিক কথা, কিন্তু আবার পালাবে।